এস্তোনিয়ায় আপনারা ভিজিট ভিসায় যাবেন বা ট্যুরিস্ট ভিসায় যাবেন। দেন এস্তোনিয়ায় আপনারা আসার পর এস্তোনিয়া থেকে চাইলে আপনারা অন্য কোনো দেশে মুভ করতে পারবেন কিনা। বাট আপনি কি জানেন যে এস্তোনিয়ায় ভিজিট ভিসাটা কি টাইপের হবে এবং এটা আদৌ আপনি পাবেন কিনা? আরেকটা কমেন্টস যেটা আমি একটু আগে বললাম সেটা সবচেয়ে বেশি আসতেছে, সেটা হচ্ছে যে আপনারা এস্তোনিয়ায় আসার পর আপনারা এস্তোনিয়া থেকে অন্য কোনো সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন কিনা। আমাকে কেউ এই কমেন্টসটা করতেছেন না যে আমরা এস্তোনিয়ায় যেতে পারবো কিনা। এবং আপনাকে যে এস্তোনিয়ায় পাঠাবে বিভিন্ন এজেন্সি রংচং মাখিয়ে ফেস্টুন ব্যানার বিভিন্ন ঢালাভাবে প্রচার করতেছে, এখানে এই এজেন্সির লাভগুলা কি? আজকে মূলত আমি এই তিনটা টপিক্সের উপর কথা বলবো। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব এস্তোনিয়া নিয়ে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়েরা আপনারা এস্তোনিয়ায় ভিজিট ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসি যে ভিজিট ভিসা এই জিনিসটা কি এবং সেটা এস্তোনিয়ার সাথে কতটুকু যুক্তিগত। আপনারা হয়তো অনেকে জানেন না যে বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগে আপনার সিলেট ভিএফএস গ্লোবাল থেকেও মোটামুটি আপনার প্রায় ৩০০রও অধিক ভিসা রিজেক্ট হয়েছে এবং মোটামুটি প্রায় ৫০ থেকে ৬০টার মতো পাসপোর্ট ব্ল্যাক লিস্টে চলে গিয়েছে। বাট আপনারা সবাই একটা জিনিসই বলতেছেন আপনারা ভিজিট ভিসায় আসবেন। এখানে ভিজিট ভিসায় আসা সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে দেখেন ভাইয়া, ভিজিট ভিসা হচ্ছে এক রকমের একটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আপনি চাইলে একটা দেশে যেতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, ভিজিট ভিসায় সচরাচর কারা আসে এবং কাদের হয়? ভিজিট ভিসার ক্ষেত্রে একমাত্র সেই ব্যক্তি ক্যাপেবল যার যোগ্যতা রয়েছে। আপনাকে দেখে বা আপনার এজেন্সি দেখে তারা আপনাকে ভিসা দিবে না। হ্যাঁ, এস্তোনিয়ার ভিসা রেশিও ভালো, তার মানে এই না যে একটা এজেন্সি থেকে আপনারা 20 জন আবেদন করছেন, আপনারা 20 জনে ভিসা পেয়ে 20 জনে ভিসিট ভিসায় আপনার এস্তোনিয়া চলে আসবেন। ব্যাপারটা কিন্তু এরকম না। আজ থেকে 1 বছর বা 6 মাস বা 2 বছর আগে যে সকল ভাইয়েরা আপনারা ভিজিট ভিসা এস্তোনিয়া আসছেন বা যে সকল এজেন্সিগুলা ভিজিট ভিসা করে তাদেরকে এস্তোনিয়া পাঠিয়েছিলেন, এই জিনিসটাকে তারা প্রচার করে এখন আপনাদের সামনে তুলে ধরতেছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে আপনি ভিজিট ভিসায় আসবেন, এই ক্ষেত্রে আপনার একটা সেনজেনভুক্ত দেশে আপনি একটা ভিজিট ভিসায় আসবেন, সেক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা রয়েছে? ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্রাভেল হিস্টোরি, অ্যান্ড দেন আপনি ওরকম একটা বিজনেসম্যান যে আপনি সবসময় ট্রাভেলের উপর থাকেন। আমি মোটামুটি এই তিনটা ক্যাটাগরির কথাই বললাম। এই তিনটা ক্যাটাগরির কোন ক্যাটাগরিটা আপনার সাথে যাচ্ছে? ওয়েট 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 ওয়েট, হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগতেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমার কথাগুলোকে আপনারা অন্যভাবে নেবেন না। আপনি আপনাদের বোঝার সুবিধার্থে এই জিনিসগুলো এইভাবে তুলে ধরতেছি। তার কারণ হচ্ছে জিনিসটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, যে কোন যোগ্যতাটা আপনার রয়েছে যে আপনি এখানে আসবেন। হিউজ পরিমাণ ব্যাংকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখালে কি আপনি এস্তোনিয়ার ভিসা পাবেন? ইম্পসিবল। আপনার বিভিন্ন দেশে ট্রাভেল হিস্টোরি, আপনার পাসপোর্ট স্টিকারে ভরা, ভিসায় ভরা, তাই কি আপনি এস্তোনিয়ার ভিজিট ভিসা পাবেন? ইম্পসিবল। এটা ডিপেন্ড করবে আপনার যোগ্যতার উপর। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, সাদা পাসপোর্টে অনেকেই ভিজিট ভিসা পেয়েছেন, আবার এক গাদা ভিসা নিয়েও অনেকেই দেখা যাচ্ছে যে ভিসা পান নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যখন এম্বাসি ফেস করবেন, আপনাকে তো অ্যাটলিস্ট তারা কিছু জিজ্ঞাসা করবে যে পৃথিবীতে এত একটা কান্ট্রি থাকতে আপনি এস্তোনিয়ায় কেন আসতেছেন? আর এই কথাগুলো আপনাকে তারা ইংলিশেই জিজ্ঞাসা করবে। আপনি কি অ্যান্সার করবেন? আপনার কাছে কি কোনো অ্যান্সার রয়েছে? সো আমি বলবো যে আপনারা যারা এই ভিজিট ভিসা নিয়ে পাগল হয়ে গিয়েছেন, তারা একটু থামেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, আপনি এস্তোনিয়ায় আসতে পারবেন, তার মানে কি এস্তোনিয়ায় আসে না? হ্যাঁ আসে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে দেখেন ভাইয়া, একটা এজেন্সি থেকে যে আপনারা 20 জন 30 জন 50 জন আবেদন করেন। আমি আমার একটা গত ভিডিও নিয়েছিলাম, মোটামুটি সেখানে 30,000 ভিউজ, এবং তার কিছুদিন আগেও যে ভিডিওটা আমি পাবলিশ করছি যেখানে আপনারা সবাই কমেন্টস করছেন, সেখানে মোটামুটি 10,000 ভিউজ। এখান থেকে যদি আপনারা 5,000 মানুষ আবেদন করেন, 5,000 মানুষকে আপনারা এস্তোনিয়া আসতে পারবেন? সমস্ত এস্তোনিয়া জুড়ে মোটামুটি 500 সামথিং বাংলাদেশি রয়েছে। তো চলুন যেটা ইম্পর্টেন্ট সেই বিষয়ে কথা বলি। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার যোগ্যতা আপনাকে ভিসা এনে দেবে, আপনার এজেন্সি আপনাকে ভিসা এনে দেবে না, বা আপনার ট্রাভেল হিস্টোরি বা আপনার কারি টাকা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই সব জিনিস কোনোই কাজে আসবে না। আর ফার্স্ট অফ অল আমি বলবো, এটা একটা সেনজেন কান্ট্রি ভাইয়া। একটা সেনজেন কান্ট্রির ভিজিট ভিসা পাওয়া মানে আপনি বাদ বাকি যে সেনজেন দেশগুলো রয়েছে সেখানে অবাধে চলাফেরা করতে পারবেন। আপনি চাইলেই আপনাকে এত সহজে তারা ভিসাটা দিবে না। অনেক জিনিস পরীক্ষা নিরীক্ষা করে, আপনাকে জাস্টিফাই করে, আপনাকে প্রশ্ন করে, তারপর আপনাকে তারা ভিসাটা দিবে।
আশা করি ভিজিট ভিসার যে বিষয়টা এটা কি এই জিনিসটা আপনারা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এই সব বাধা অতিক্রম করে আল্লাহর রহমতে আপনার যদি লাক ভালো থাকে, আপনি যদি ভিজিট ভিসা পেয়ে যান, তো তাহলে আপনি এস্তোনিয়ায় এসে যে আপনারা অন্য দেশে যেতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন এবং এখানে কি কি নিয়ম আপনার মানতে হবে। সো ভিউয়ার্স, সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেই যাতে আপনারা সচেতন হতে পারেন। আর শেয়ার করার কথাটা এজন্যই বলি, আমার বাংলাদেশের একটা ভাই, সে কোনো কিছু জানে না, না জেনে সেই এজেন্সির প্রতারণার ফাঁদে পড়ে হয়তো বা সে এই ভিজিট ভিসার আশায় তারা ফাইল জমা করতেছে বা কাজ কিছুই হবে না, মাঝখান থেকে সেই ভাইটা ক্ষতিগ্রস্ত হবে। তার জানা দরকার, তার জানানো দরকার। হয়তো বা আপনার একটা শেয়ারের মাধ্যমে সেই ভাইটা এবং সেই ভাইটার পরিবারটা এই ক্ষতির সম্মুখীন বা এই প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। তো চলুন এবার কথা বলা যাক যে এইসব বাধা অতিক্রম করে আপনি যদি এস্তোনিয়ায় আসেন তাহলে আপনি এখান থেকে কিভাবে মুভ করবেন বা আপনার কি করা দরকার। ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন একটা ভিজিট ভিসায় বিভিন্ন একটা ডিউরেশন থাকে। ডিউরেশনটা কি, সেটা হচ্ছে যে হয়তো বা আপনার 3 মাসের ভিজিট ভিসা বা আপনার 60 দিন, বাট বেসিক্যালি 3 মাসেরটা বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনি সেই ভিসাটা নিয়ে আপনি কোথায় আসবেন, এস্তোনিয়ায় আসবেন এবং এখানে আপনার হোটেল রিজার্ভেশন বা একটা হোটেল আপনার রিজার্ভ থাকবে যেখানে আপনি 2-3 দিন বা 4 দিন থাকবেন। এই সব কিছু ডকুমেন্টস কিন্তু প্রুভ করেই আপনাকে এম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে আসতে হবে। সো এখানে আসার পর আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে 3-4 দিন বা 5 দিন বা 10 দিন এরকম একটা এবিলিটি নিয়ে আপনারা এখানে আসবেন বা এরকম একটা সময় নিয়ে আপনারা আসবেন। আপনি আসার পরে পরে কি আপনি আবার সেই আপনার সেনজেন ভিসার উপর ডিপেন্ড করে ফ্লাই করে অন্য দেশে চলে যাবেন? এস্তোনিয়াতে যে সকল ইমিগ্রেশন বা এস্তোনিয়ার যে ভিসা অফিসারটা আপনাকে ভিসা দিল সে কি বুঝতেছেন আপনি কেন আসতেছেন, বা বাংলাদেশ থেকে এত এত পরিমাণ যে ভিজিট ভিসার জন্য আবেদন পড়তেছে কেন পড়তেছে, এই জিনিসটাকে একবারও চিন্তা করেন না? তো আমি এবার সহজ কিছু ওয়ে বলে দিব যে নিয়মগুলো আপনি মানলে আপনি বিপদের হাত থেকে বেঁচে যাবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা যদি এস্তোনিয়ায় কোনোভাবে আল্লাহ আপনাদেরকে নিয়ে আসে, আপনাদের মনের আশাটা পূরণ হয়, তার মানে ইউরোপ ভাইয়া সবারই ড্রিম। আমি আপনাদেরকে না করবো না যে আপনারা এস্তোনিয়ায় আসবেন না। আমি যতক্ষণ আলোচনাটা করতেছি এর মানে এই না আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি আপনি এস্তোনিয়ায় আসার দরকার নেই। আপনি আসেন, আপনি একটা মাধ্যম ধরেন, আপনি আসার চেষ্টা করেন, আপনি আসেন। আসার পর যাতে আপনার কোনো প্রবলেম না হয় আমি সেটাই বলতেছি। ফার্স্ট অফ অল আপনি যদি অন্য দেশে যেতে চান আপনি যেতে পারবেন, বাই এয়ারও যেতে পারবেন, বাট ইমিগ্রেশন অফিসার আপনাকে বলে দেয় যে আপনি কেন যাচ্ছেন। আপনি তো এস্তোনিয়া আসছিলেন এবং আপনার এখানে 3 দিন 4 দিন থাকার কথা ছিল, দেন আপনি কেন অন্য দেশে যেতে চাচ্ছেন? তো আপনি তাকে কি প্রশ্ন করবেন বা আপনি তাকে কি উত্তর করবেন? আপনি না তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না আপনি তাকে কোনো উত্তর করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি যেতে চান আসার পর আপনি অন্য একটা ওয়ে ব্যবহার করেন। সেটা কি, আপনি চাইলে ট্যাক্সি, আপনি চাইলে ট্রেন, আপনি চাইলে বাস, এই সকল জিনিস ব্যবহার করে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেইখানে যাবেন। বাই এয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ এখানে আপনার ইমিগ্রেশন প্রবলেম হবে। তার কারণ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া থাকবে আপনি এস্তোনিয়ার জন্য আসছিলেন। আপনি যেই দেশে যান না কেন, হোয়াট এভার সেনজেনভুক্ত যে দেশে যান, আপনার সেখানে আপনার ফিঙ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলসটা চলে আসবে। এই ভুলটা কেউ করবেন না। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি আমি যে নিয়মটা বললাম বা যে ওয়েগুলো বললাম এই মাধ্যমগুলো ব্যবহার করেও যদি যান, সেই ক্ষেত্রে ওই দেশে যাওয়ার পর আপনি কি করবেন। এটা বাংলাদেশ থাকতে আপনি চিন্তা করবেন, আপনার প্ল্যান করতে হবে যে আপনি এস্তোনিয়ায় যাবেন, যাওয়ার পর আপনি এস্তোনিয়া থেকে কোন দেশে যাবেন। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, আপনি ইতালিতে যাবেন বা আপনি পর্তুগালে যাবেন বা আপনি ফ্রান্সে যাবেন। যাওয়ার আগে আপনার ওইখানে কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব বা কেউ আছে কিনা এটা আগে আপনি ডিসাইড করবেন। তার কারণ হচ্ছে আপনি এখান থেকে গেলেন, আপনি এস্তোনিয়া থেকে আসার পর ভিজিট ভিসায় আসলেন, সবই ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে আপনি ইটালি গেলেন, বাট আপনার কেউ নেই। আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কে আপনাকে কাজ দিবে, কে আপনাকে বৈধতার লাইন দিবে, কি করবেন আপনি? এটাকে একবারও চিন্তা করেন আপনারা? সো জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটা ভালো। আপনি আসেন, আসার আগে আপনি বাংলাদেশ থেকে আপনি যে দেশে যাবেন সেই দেশে আপনি একটা লিঙ্ক আপ তৈরি করেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ, বিভিন্নখানে আপনারা বিভিন্ন কমিউনিটি পাবেন। আপনারা ফেসবুকে সার্চ দেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, ইটালিতে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, পর্তুগালে বাংলাদেশি কমিউনিটি রয়েছে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করি যে এখন ইউরোপের যে অবস্থা, আপনি যদি ভিজিট ভিসায় এসে এস্তোনিয়া থেকে যদি আপনি অন্য কোনো দেশে যান সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন পর্তুগাল, আপনারা অ্যাভয়েড করবেন ইটালি। পর্তুগালে আপনি গেলে আপনি
বৈধতা পাওয়ার কোনো মানে পথ এখন আর খোলা নেই। আর যদি আপনি ইটালিতে যান, ইটালিতে অবস্থিত আমার অনেক ভাইয়ের সঙ্গে কথা হয়, এমনও ভাই রয়েছে 8 বছর থেকে ইতালিতে রয়েছে, তারা আমাকে এখন প্রশ্ন করে যে ভাইয়া আমি অন্য একটা দেশে যেতে চাই, ফর এক্সাম্পল মাল্টা, ফর এক্সাম্পল ভাইয়া নরওয়ে, আমি কি করতে পারি, আপনার কোনো রিলেটিভ থাকলে আমাকে একটু হেল্প করেন। কেন তারা এটা বলে? 8 বছর থেকে তারা ওইখানে রয়েছে, বাট তারা কোনো কাগজ করতে পারছে না, তারা অবৈধভাবে রয়েছে। সো এই দুইটা দেশকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা এই দুইটা দেশকে অ্যাভয়েড করবেন। দেন আপনি চাইলে স্পেনে যান, স্পেনে গিয়ে আপনি খুব সহজে বৈধতা পাবেন। তারপর আপনি ফ্রান্সে যান, ফ্রান্সে গেলেও মোটামুটি আপনি একটু স্ট্রাগল করতে হবে, বাট বৈধতা পাওয়ার একটা মানে চান্স রয়েছে। বাট ওভারঅল আমি এখন বলবো ইউরোপের যতগুলো স্যানজেনভুক্ত কান্ট্রি রয়েছে তার ভিতর থেকে একমাত্র স্পেনই আপনাকে খুব সহজে এবং খুব কম সময়ে একটা নাগরিকত্ব দিবে। স্পেন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। সো এই জিনিসগুলা কোনো ইউটিউবার আপনাকে বলতেছে না, আপনারা শুধু একটা কমেন্টস করে যাচ্ছেন আমরা এখান থেকে এসে কিভাবে যাব। হ্যাঁ ভাই আপনি আসেন, আপনি আসার পরে আমি যে ওয়েগুলোর কথা বললাম আপনি সেইভাবে যান। তার কারণ হচ্ছে আপনি ফ্লাইটে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে যদি ইমিগ্রেশন অফিসার আটকিয়ে দেয় যে আপনি এস্তোনিয়া আসছিলেন, আপনাকে এস্তোনিয়া থাকতে হবে, তার কারণ আপনার রিটার্ন টিকিট আপনার সঙ্গে থাকবে। আপনি যে ভিজিট বিষয়ে আসবেন, আপনার ভিজিট বিষয়ে যারা আসে তারা এরকম না যে আমি 3 মাসের জন্য হোটেল বুকিং দিয়েছি, 3 মাস পরে আমার রিটার্ন টিকিটটা কনফার্ম করা থাকবে বা বুকিং দেওয়া থাকবে, এরকম না। যারা ভিজিট বিষয়ে আসে তাদের বেসিক্যালি 10 দিন বা 15 দিন একটা হোটেল রিজার্ভেশন থাকে এবং রিটার্ন টিকিট করা থাকে। সো আপনারা বাই এয়ারটাকে বাদ দিয়ে আপনারা চাইলে এইভাবে আসেন। তো চলুন এবার কথা বলা যাক যে এই জিনিসগুলো জানা সত্ত্বেও এজেন্সিরা কেন আপনাদেরকে সেই প্রলোভনগুলো দেখাচ্ছে, কেন আপনাদেরকে রংচং মাখিয়ে উপস্থাপন করতেছে। এখানে যদি তারা আপনাকে না পাঠাতে পারে তাহলে এজেন্সির কি লাভ? লাভের দিকটা আমি যদি তুলে ধরি, ফার্স্ট অফ অল আমি বলবো যে একটা এজেন্সিতে যদি 50 জন আপনারা এস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিসা প্রসেসিং বাবদ আপনাদের কাছ থেকে পাসপোর্টের সঙ্গে তারা 50 কারো বা 1 লাখ এইভাবে একটা টাকা নিচ্ছে। আর আপনারা এটা সবাই জানেন, শুধু এই ক্ষেত্রে না, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনাকে রিটার্ন করতে পারে। আপনি যদি ওয়ার্ক ভিসায় কোনোখানে আবেদন করেন, যদি আপনার ভিসাটা না হয়, সেক্ষেত্রে এজেন্সিরা আপনার টাকাটা ফেরত দিতে বাধ্য থাকে বা অনেক কন্ট্রাক্ট এইভাবে করা যায়। বাট ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার ভিসা হোক বা না হোক, এম্বাসিতে যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ, ভিসা খরচ, এটা আপনার দিতেই হবে। বাট সেই টাকাটা 50,000, কারো কাছ থেকে 1 লাখ, এইভাবে এজেন্সিগুলো নিচ্ছে। দেখা যাচ্ছে যে সে 100 জন মানুষের জন্য এইভাবে 50,000 টাকা করে 100 জনের কাছ থেকে নিয়ে তারা ফাইলটা জমা দিল। সেখানে যদি বাই এনি চান্স কারো যোগ্যতায় যদি 2-1 জনের ভিসা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাদ বাকি যে ভাইয়েরা আপনারা 50,000 করে টাকা জমা দিলেন, এই টাকাটা তারা আপনাকে রিটার্ন করবে না, আর এই টাকাটাই তাদের লাভ। এটা হচ্ছে তাদের প্রথম লাভ। দ্বিতীয় লাভটা কি? ওই যে 2-1 জন আপনাদেরকে ভিজিট ভিসায় পাঠালো, সেই জিনিসটাকে অ্যানাউন্সমেন্ট করে আবার রংচং মাখিয়ে আবার তারা প্রতারণার ফাঁদ পেতে আপনাদেরকে অফার করবে আপনারা আসেন, আপনারা আসতে পারবেন, ভিসা রেশিও ভালো, এই ভাইয়ের অমুক দিন ফ্লাইট এক্সেক্টা এইগুলা বলে আপনাদেরকে আবার সেই প্রলোভন দেখিয়ে আবার প্রতারণার নতুন একটা রাস্তা তারা তৈরি করবে। আর এখন আমি যে জিনিসটা দেখতেছি, বেশিরভাগ ইউটিউবার যারা আপনাদের মতো এই সকল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে, ম্যাক্সিমাম আপনার 70% ইউটিউবার তাদের নিজস্ব এজেন্সি রয়েছে এবং তারা তাদের প্রচারণাগুলো আমার মা বোন বা মহিলা লোক দিয়ে চালাচ্ছে, মেয়ে মানুষ দিয়ে তারা প্রচারণা করতেছে। আর সেটার ফাঁদে আপনারা মোটামুটি সবাই পা দিচ্ছেন, কারণ তারা খুব মানে আমি কি বলবো, আমি জানি না তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি, বাট তারা এত সুন্দর করে শুদ্ধ ভাষায় আপনাকে উপস্থাপন করবে এবং এত সুন্দরভাবে সে যোগ্য প্রলোভন দেখাবে যে মিষ্টি কথায় আপনি গলতে বাধ্য। এটা আমাদের বাংলাদেশে যে সকল ভাইয়েরা আসেন, যারা আর কি যারা এই সকল ফাঁদে পা দেন, তারা এই ভুলটাই বেশি করেন। সো এবার আমি বলবো যে 2024 সাল বা এস্তোনিয়ায় আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের আশাটা কতটুকু যৌক্তিকতা, বা এজ এ ইউটিউবার হিসেবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ভাইয়া আমাদের ডিসিশনটা ঠিক আছে কিনা, তাহলে আমার মতামতটা কি হবে? ফার্স্ট অফ অল আমি বলবো ইউরোপ মানেই স্বপ্ন, হাজারো ছেলেদের বা হাজারো পরিবারের স্বপ্নের গন্তব্য হচ্ছে ইউরোপ। আপনি যদি আসতে পারেন আমি আপনাকে না করব না, বাট আমি সম্পূর্ণ বাস্তব যে জিনিসটা, যেটা চিরন্তন সত্য, আমি সেটা আপনাকে তুলে ধরলাম। আমি জানি হয়তোবা আমার কথাগুলো আজকে আপনাদের অনেক খারাপ লাগতে পারে, বাট সত্য কথা সবসময় তিতো হয় বা খারাপ লাগতে পারে। বাট আপনি একটু মানে নিজের বিবেককে মানে প্রশ্ন করেন, আমি যে কথাগুলো বললাম একজ্যাক্টলি সেই জিনিসগুলা আপনাদের সঙ্গে যাচ্ছে কিনা। সো আমি না করবো না যে আপনি এস্তোনিয়ায় আসবেন না,
আপনি যদি কোনো ভালো অথেন্টিক মাধ্যম পান, আপনি আসতে পারেন বা আপনি আসেন। আর আমার যে ব্যক্তিগত অপিনিয়ন, আমাকে যদি বলেন যে আপনার মতামতটা কি, আমি বলবো যে জেনে বুঝে আমি আপনার স্বপ্নে বাধা দিব না। আমি বলবো না আপনারা ইউরোপ আসবেন। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন বা যারা ইউরোপ আসতে চাচ্ছেন, তাদের মনের আশা আল্লাহ যেন সবসময় পূরণ করে। আমি এই দোয়াটাই সবার জন্য করি। বাট চিন্তা করবেন, একটা স্যানজেন কান্ট্রি, সেখানে আপনি ভিজিট ভিসায় আসবেন, যদি এই প্রসেসটা বা এই নিয়মটা এতটাই সহজ হতো এবং ভিসা রেশিওটা এতটাই ভালোই যেত, তাহলে এই লাখ লাখ অবৈধ বাংলাদেশি ভাইয়েরা আমার লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইটালি, ফ্রান্স, পর্তুগাল এসব দেশে আসতো না। ইউরোপে যে সকল ভাইয়েরা রয়েছেন, 90 to 95% মানুষ, আমি বলবো তারা অবৈধভাবে ইউরোপে আসছে। 5% মানুষ কেউ ওয়ার্ক পারমিট অ্যান্ড দেন কেউ স্টুডেন্ট ভিসায় আসছে। আদারওয়াইজ বাদ বাকি সবাই এই অবৈধ পথে আসছে। যদি এই পথগুলা এতটাই সহজ হতো, তো তাহলে এভাবে তারা আসতো না। সো ওভারঅল আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আপনি বুঝেন কোনটা আপনার ভালো, কোনটা আপনার খারাপ। আমার কথায় যে আপনি এখানে আসবেন না, একটা ডিসিশন নেবেন না, সেটা করার দরকার নেই। আপনার ডিসিশন আপনি নেবেন, বাট জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না। ইনশাআল্লাহ এস্তোনিয়া নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য একটা ভাই জানতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।